আগের বছরগুলোতে সেপ্টেম্বর মাসের পর থেকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমতে থাকলেও এবার তা হচ্ছে না। অক্টোবরের প্রথম সপ্তাহেই আক্রান্ত হয়েছেন প্রায় ১,৫০০ ব্যক্তি। আর এজন্য জলবায়ু পরিবর্তন এবং বর্ষাকাল দীর্ঘায়িত হওয়াকে দায়ী করছে নগর কর্তৃপক্ষ। আর বিশেষজ্ঞরা বলছেন, দায় শুধু প্রকৃতিরই নয়, এডিস মশা নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে সিটি কর্পোরেশনকেই। বিশ্বব্যাংকের এক গবেষণা বলছে, গেল ৪৪ বছরে বাংলাদেশের তাপমাত্রা বেড়েছে ০.৫ ডিগ্রি সেলসিয়াস। বাড়ছে গ্রীষ্মকালের স্থায়িত্ব। আষাঢ় শ্রাবণ মাস বা বর্ষা ঋতু আগস্টের মাঝামাঝি শেষ হলেও বৃষ্টি হচ্ছে অক্টোবর পর্যন্ত। এই মাসেও কয়েকদিন থেমে থেমে বৃষ্টি হওয়াতে এডিস মশার লার্ভা বংশবিস্তার ও বেড়ে ওঠার সুযোগ পেয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ৮ অক্টোবর পর্যন্ত ৮ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৪৯৭ জন। প্রাণহানি হয়েছে ৪ জনের। এবছর ডেঙ্গুতে মারা গেছেন মোট ৭৩ জন। গরম বেশি এবং জলবায়ু আপনার বাতাসে আর্দ্রতা বেশি, এই দুটা কারণে কিন্তু যে কোনো ইনফেকশাস ডিজিজ বলেন আর বা আপনার মশাবাহিত রোগ বলেন সবগুলোই কিন্তু বাড়ছে। ডেঙ্গু যেটা সেপ্টেম্বরে চলে যাওয়ার কথা, সেটা কিন্তু আপনার এখনও অক্টোবর পর্যন্ত আবহাওয়ার কারণেই থাকবে। জলবায়ু পরিবর্তনের দোহাই দিলেন ঢাকা উত্তর সিটির মেয়রও। এটি কিন্তু কোরিলেট করে স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুরু করে যারা জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করে বিভিন্ন ইন্টারন্যাশনাল ফোরামে কিন্তু আলাপ হচ্ছে বাংলাদেশকে নিয়ে এবং ঢাকাকে নিয়ে। আমরা মনে করি এই জন্য আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে। নিজের ঘর বাড়িটা যদি নিজের পরিষ্কার করতে পারি তাহলে অবশ্যই আমরা সেফ থাকব। তবে কীটতত্ত্ববিদরা বলছেন, পরিবেশের পারিপার্শ্বিকতা বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে সিটি কর্পোরেশনকেই। জলবায়ু পরিবর্তনের ফলে এখন আমাদের যেটি হবে সেটি হচ্ছে সারা বছরব্যাপী এডিস মশার ঘনত্ব থাকবে। এডিস মশা নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে বিজ্ঞান ভিত্তিকভাবে ঢেলে সাজাতে পারলে এবং সেটিকে সারা বছরব্যাপী চলমান রাখতে পারলে তখনই আমরা এই জলবায়ুর প্রভাবটাকে মোকাবেলা করতে পারব। আবহাওয়া পরিবর্তন এবং মানুষের স্বাস্থ্যগত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এডিস মশার বিস্তার রোধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। রকিবুল রাহাত, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে আমাদের সঙ্গে অতিথি হিসেবে সরাসরি যুক্ত হচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। মাননীয় মেয়র, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাকে। জানতে চাইবো যে রিপোর্টটা আমার সহকর্মী করেছে, যেখানে বলা হচ্ছে যে সেপ্টেম্বরের দিকেই শেষ হয়ে যাওয়ার কথা ডেঙ্গুর প্রকোপ, কিন্তু অক্টোবরে আমরা দেখছি যে প্রায় ১,৫০০ ব্যক্তি এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে অক্টোবরের প্রথম সপ্তাহে। এই পরিসংখ্যানটি যদি সঠিক হয় তাহলে এটি বলবেন কিনা, এটির পেছনে আসলে কি কারণ? জি, আমি আপনার প্রতিবেদনটা দেখেছি এবং সেখানে আপনারা লক্ষ্য করেছেন যে সকল বিশেষজ্ঞরাই বলছে যে জলবায়ু পরিবর্তনটা এখন আমাদের দেশে একদম খুবই দেখা যাচ্ছে, মানে একদম কার্যকর দেখা যাচ্ছে। কারণ আপনি যদি আমরা যদি বাংলা মাস দেখি, এটা কিন্তু আশ্বিন মাসের ২৪ তারিখ আজকে। স্বভাবতই আষাঢ় শ্রাবণ বর্ষা মাস থাকে, তারপরে ভাদ্র আশ্বিন আমরা ধরি যে আমরা শরৎ ঋতু হয়, কিন্তু শরৎ কিন্তু আমরা আসলে পাইনি এবছর। এখন পর্যন্ত বর্ষার প্রভাব রয়েছে। আজকেও বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টি যতটুকু আবহাওয়া অধিদপ্তর থেকে জানা যাচ্ছে যে আরো হয়তো বা ৭ দিনের মতো হবে। তার মানে পুরো আশ্বিন মাসটাই কিন্তু বৃষ্টির প্রকোপটা রয়ে গেল। তো বৃষ্টি কিন্তু মূল আষাঢ় বর্ষা, এই যে ডেঙ্গুর যে প্রকোপটা, এডিস মশার যে বিস্তারটা, সেটা কিন্তু এই বর্ষার কারণেই হয়ে থাকে। কারণটা কি? কারণ হলো যে আপনারা লক্ষ্য করবেন আষাঢ় মাস এবং শ্রাবণ মাস, পুরো ২ মাস একটানা বৃষ্টি হয়েছে। ভাদ্র মাসেও বৃষ্টি হয়েছে। আমরা যতই আধার এবং প্রজনন স্থলগুলো যতই ধ্বংস করছি, ক্ষণে ক্ষণে কিন্তু সেটা নতুন প্রজনন স্থল, নতুন আধার, নতুন পাত্রে পানি জমছে এবং যখনই সেই স্বচ্ছ পানি জমছে তখনই কোনো না কোনো এডিস মশা গিয়ে সেখানে বংশ বিস্তার করছে। তো এর জন্য এটা অত্যন্ত দুরূহ হয়ে যাচ্ছে। আর আমাদের ঢাকার যে পারিপার্শ্বিক অবস্থা, সেখানে মানে বহু আপনার এই আধার এবং পাত্র, এই প্রজনন স্থলগুলো রয়ে যাচ্ছে।
জি, আমরা যতই মাননীয় মেয়র এই নিয়মিত- বিষয়টা একটু জানতে চাই, যেটা আপনি বলছেন যে বহু কারণ এবং এডিস মশার লার্ভা সৃষ্টির বহু জায়গা রয়ে গেছে। একটু বলবেন কি যে আমরা যেটি মোটা দাগে শুনি, স্থানীয় যারা জনগণ আছেন তারা বলেন যে জনপ্রতিনিধিদের পর্যাপ্ত ব্যবস্থা সেখানে নেই, সিটি কর্পোরেশনের উদ্যোগ নেই। আবার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয় যে জনগণ সচেতন নয়, বিভিন্ন বাড়িতে অনেক ধর্নাঢ্য ব্যক্তির বাড়িতে গিয়েও দেখা যায় যে এডিস মশার লার্ভা সেখানে জন্ম নিচ্ছে। আপনি একজন মেয়র, আপনি মোটা দাগে এই যে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন, জনগণের সঙ্গে কথা বলেছেন, সিটি কর্পোরেশনের পদক্ষেপ সম্পর্কেও আপনি জানেন, মোটা দাগে যদি বলতে হয় তাহলে আমাদের বাস্তবতাটা আসলে কি? আহ, দেখুন, আমরা কিন্তু একটি অভিজ্ঞতার আলোকে কিন্তু আমরা কর্ম পরিকল্পনা করি। আমরা 2019-এ যে আমাদের অভিজ্ঞতা ছিল সেটার আলোকে আমরা আমাদের কর্ম পরিকল্পনা নিয়েছি। তো প্রথমত কি ছিল, তখন মজুদ ছিল না, পর্যাপ্ত মজুদ ছিল না। আমরা পর্যাপ্ত মজুদের ব্যবস্থা করেছি, এ ব্যাপারে কারো কোনো সংশয় নেই, কোনো অভিযোগ নেই। সে তখন মানসম্পন্ন কীটনাশক ছিল না। এখন সরকার আমাদেরকে আমদানি করার সুযোগ দিয়েছে, আমরা আগে থেকে আমাদের ক্রয় সূচি অনুযায়ী আমরা আমদানি করছি এবং আমরা সেই অনুযায়ী আমরা কীটনাশক প্রস্তুত করে রাখছি। সুতরাং মানসম্পন্ন কীটনাশকও এখন আমরা ব্যবস্থা করেছি। আমাদের জনবল ছিল না, এখন আমাদের সেই 1050 জন জনবল আমরা নিয়োগ দিয়েছি এবং সেই জনবল সকাল থেকে রাত অবধি তারা কীটনাশক প্রয়োগ করে চলছে। আমাদের 2019 সালের পর্যাপ্ত যান যন্ত্রপাতি ছিল না, এখন আমাদের প্রত্যেকজন মশক কর্মীর জন্য পর্যাপ্ত যান যন্ত্রপাতি রয়েছে এবং তারা সেটা ব্যবহার করতে পারছে। সুতরাং যেই কর্মপরিকল্পনা, যে প্রস্তুতির ঘাটতি ছিল, সেই জায়গাটা কিন্তু আমরা অতিক্রম করেছি, সেই জায়গাটা আমরা ব্যবস্থা নিয়েছি এবং এখন আমরা পুরো আমাদের বছর ব্যাপী কার্যক্রম সাজিয়েছি। কিন্তু আপনি লক্ষ্য করবেন যে ডেঙ্গুর যে আগে যে বিশেষজ্ঞরা যে মৌসুম দিয়েছিল, যে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 4 মাস, কিন্তু এখন কিন্তু অক্টোবর পেরিয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু মৌসুম চলমান রয়েছে। তো সেখানেই কিন্তু আমাদেরকে আরো বিস্তর আমাদের কার্যপরিধি আরো বাড়াতে হচ্ছে, আমাদের কর্ম পরিকল্পনা আরো মানে বিস্তার লাভ করাতে হচ্ছে। তো এগুলোরও কিন্তু প্রস্তুতি দরকার, এগুলো কিন্তু পরিকল্পনা দরকার। সুতরাং আমরা থেমে নেই, আমরা কাজ করেছি বা কাজ চলমান রেখেছি বলেই কিন্তু যেখানে 1,55,000 ছিল সেখানে আজ অবধি আপনার 17,000-এর কাছাকাছি আমি যেটা হিসাব পেয়েছি সেটার কাছাকাছি। তো 1,55,000 থেকে আমরা কমিয়ে 17,000-এর কাছে নিয়ে এসেছি। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে এই প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও, জনগণের অসচেতনতা, উদাসীনতা সত্ত্বেও, আমাদের সারা দিন ব্যাপী নিরলস পরিশ্রমের কারণে আমাদের কাউন্সিলর, আমাদের 1050 জন জনবল, আমাদের সকল স্বাস্থ্য কর্মীরা, আমাদের নগর ভবনে আমাদের মশক শাখার সকল কর্মকর্তা কর্মচারী মিলে এই কাজটি সম্ভব হচ্ছে। তো যেখানে আমাদের যে প্রতিকূলতা কিলে, আমরা দোষারোপ হয়তো বা অনেক করা যাবে, হ্যাঁ মেয়র মহোদয়কে দোষারোপ করাটা খুব সহজ করা গেল, কিন্তু প্রতিকূলতাটাকে অনুধাবন করতে হবে। আমাদের অনেকগুলো সংস্কৃতি থেকে আমাদের একটু সরে আসতে হবে। আমরা দেখি কি, ছাদ বাগান করা হয়, ঠিক আছে, ছাদ বাগান ভালো কথা, ছাদ বাগান প্রয়োজন আছে, কিন্তু সেটাতে পরিচর্যা করতে হবে, সেটাকে দেখভাল করতে হবে। কিন্তু অপরিচর্যা অবস্থায় যে ছাদ বাগানগুলো করা হয়, যেখানে প্লাস্টিকের আপনার পাত্রের মধ্যে গাছ লাগানো হচ্ছে, সেখানে সেই প্লাস্টিকের পাত্রটা রয়ে যাচ্ছে, সেখানে পানি জমছে, সেটা যখন রয়ে যাচ্ছে, সেটাকে যখন নজর দেওয়া হচ্ছে না, সেখানে গিয়ে এডিস মশা বিস্তার বা প্রজনন করছে। এই দায়িত্বটা কার? এই দায়িত্বটা কি মেয়র বা কাউন্সিলর নিতে পারবে? কারো বাসার উপরে গিয়ে সেটা পরিষ্কার করা এবং ক্ষণে ক্ষণে বৃষ্টি হওয়ার পর একবার না হলে পরিষ্কার করে আসলাম, দুবার পরিষ্কার করা হলো, কিন্তু তারপরে যখন সেটা রয়ে যাচ্ছে, সেটাকে যখন ধ্বংস করা হচ্ছে না বা সেটাকে যেন ফেলে দেওয়া হচ্ছে না, তখন কিন্তু আবার বৃষ্টিপাতে আবার সেখানে জমছে। সুতরাং এই প্রতিকূলতা আমাদের প্রতিনিয়ত আমাদেরকে অতিক্রম করতে হচ্ছে। আমরা বারবার বলেছি নির্মাণাধীন ভবনের কথা, আমরা বারবার বলেছি পরিত্যক্ত জমির কথা। এই জায়গাগুলোতে সচেতনতা আসতে হবে, ব্যবহার নিতে হবে, দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একজন নাগরিকও একটি দায়িত্বশীল ভূমিকা, আর সেটি আপনারা বারবার আসলে বলছেন মাননীয় মেয়র, যে জনগণের সচেতনতার ঘাটতিও কিন্তু রয়ে গেছে। মাননীয় মেয়র, খুব সংক্ষেপে একটি প্রশ্নের উত্তর দিবেন কি, যে আপনারা কিন্তু পুরনো ঢাকার যে ভবনগুলো ছিল, ঝুঁকিপূর্ণ যেসব ভবন, সেগুলো ভেঙে আধুনিক নগরের পরিকল্পনা করছেন, আধুনিক ভবন সেখানে নির্মাণের কথা বলছিলেন, সেটির কাজ আসলে কোন পর্যায়ে আছে বা সেই পরিকল্পনা কতদূর?
আমরা যেটা বলেছি যে আমাদের ঐতিহ্যকে সংরক্ষণ। আমার নির্বাচনী ইস্তেহারেই ছিল যে ঐতিহ্যবাহী ঢাকার ঐতিহ্যকে আমরা সংরক্ষণ করব, আমরা সেটাকে বহির্বিশ্বের কাছে তুলে ধরবো, দেশবাসীর কাছে তুলে ধরবো, যেটা আমরা বহির্বিশ্বে গিয়েও দেখি যে ঐতিহ্যবাহী স্থাপনাগুলোকে একটা নান্দনিক পরিবেশ সৃষ্টি করা হয়। সারা পৃথিবী থেকে পর্যটকরা যায়, সেটা দেখে, সেটা উপভোগ করে এবং দেশবাসীও সেটা উপভোগ করে এবং একটি গর্ব বোধ করে। কিন্তু আমাদের যে ঐতিহ্যবাহী স্থাপনাগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে পরিত্যক্ত অবস্থায়, সেগুলো ভঙ্গুর অবস্থা, এবং সেগুলো এখন একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো আমরা চেষ্টা করছি যে প্রথম আমাদের প্রতিকূলতা হলো যে এই সকল ঐতিহ্যবাহী স্থাপনাগুলো আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়ত্তে নেই বা আমাদের পরিচালনায় নেই বা আমাদের নিয়ন্ত্রণে নেই। তো আমরা চেষ্টা করছি যে এগুলো আমাদের নিয়ন্ত্রণে নেওয়া, আমাদের পরিচালনা নেওয়া এবং আমরা সেগুলো সংরক্ষণ করতে চাই এবং বিশ্ববাসীর কাছে সেগুলো তুলে ধরতে চাই। আমরা এরই মাঝে ঢাকা ফটক, যেটা সুবেদার মীর জুমলা নির্মাণ করেছিলেন, সেটাকে আমরা সংরক্ষণের ব্যবস্থা নিচ্ছি। আমি রূপলাল হাউস পরিদর্শনে গিয়েছি, সেটার সামনে এবং ভিতরে সব জায়গায় আমি পরিদর্শন করে এসেছি। আমরা চাচ্ছি, জেলা প্রশাসনের কাছে আবেদন করছি যে রূপলাল হাউসটা আমাদেরকে যদি দেয়া হয় তাহলে আমরা সেটা সংরক্ষণ করব এবং সেটা ঐতিহ্যকে আমরা ফিরিয়ে আনবো। আমরা আমাদের কাছে একটি মাত্র ঐতিহ্যবাহী স্থাপনা রয়েছে, সেটা হলো লালকুঠি। আমরা সেটা এরই মাঝে সংস্কার কাজ আরম্ভ করেছি এবং সেটার সামনে নদীর অববাহিকায় যে দখল আছে সেগুলো আমরা দখল মুক্ত চাই। BIWTA সেখানে লঞ্চ ঘাট করে রেখেছে, আমরা তাদেরকে অনুরোধ করেছি সেই লঞ্চ ঘাটগুলো সেখান থেকে সরিয়ে ফেলতে, যাতে করে নদী থেকে যেন আমাদের স্থাপনাগুলো দেখা যায়। আমি সেদিন আহসান মঞ্জিলের সামনে পরিদর্শন করেছি এবং সেখানেও BIWTA এর কিছু স্থাপনা রয়েছে, আমি তাদেরকে অনুরোধ করেছি যে সেগুলো যেন সরানো হয়, যাতে করে আমরা নদীর সামনেটা খুলে দিতে চাই, সেখানে নান্দনিক পরিবেশ সৃষ্টি করতে চাই, যাতে করে জনগণ সেটা উপভোগ করতে পারে, সেটা দেখতে পারে এবং আহসান মঞ্জিলের সামনে ঘুরতে পারে, আহসান মঞ্জিলকে উপভোগ করতে পারে, ঐতিহ্যকে ধারণ করতে পারে। এই বিষয়গুলো আমরা চেষ্টা করছি, যদিও অত্যন্ত দুরূহ এবং প্রতিকূল, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রত্যেকটা ঐতিহ্যবাহী স্থাপনা নিয়েই আমাদের পরিকল্পনা রয়েছে। নিশ্চয়ই অনেক ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মেয়র আপনাকে আমাদের আয়োজনে আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে।